হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বে আমি তোমাদের জন্য ক্লাস রিলেটেড অনেকগুলি ক্লাস তোমাদের প্রোভাইড করেছিলাম ভিডিও এরকম। আজও আমি তোমাদের জন্য এই ধরনের আরেকটি ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা পূর্বের সেই ক্লাসগুলো আশা করে দেখেছো। আমি কি করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে কয়েকটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা কি করবে, যদি কোনো ক্লাস খুঁজতে অসুবিধা হয় তোমরা ডিরেক্টলি ক্লাস চ্যানেলে গিয়ে সেই প্লে লিস্টে চলে যাবে। সেখানে প্রাচীন ভারত, মধ্যযুগে ভারত, আধুনিক ভারত এবং তার পাশাপাশি যে মক টেস্ট সিরিজ, এই জাতীয় বিভিন্ন প্লে লিস্ট করা আছে। তোমরা নিজেদের যে ক্লাস দেখে নেওয়ার ইচ্ছা সেখান থেকে খুঁজে খুঁজে তোমরা দেখে নেবে। তো আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি দিতে চলেছি তা হলো মধ্যযুগে ভারত। তো মধ্যযুগে আমরা শেষ যে ক্লাসটিতে ছেড়েছিলাম তা ছিল দাস বংশ পর্যন্ত কমপ্লিট করা। আজকে আমরা কি করব, খলজি বংশ পাশাপাশি আলাউদ্দিন খলজি সম্পর্কে ইন ডিটেলস জেনে নেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নাও এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে আমাদের এই ক্লাসটিকে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নাও। তো দেখো, তাহলে আমরা আজকে পড়ব খলজি বংশ। এর পূর্বে আমরা দাস বংশ সম্পর্কে পড়েছি। তো খলজি বংশের সময় পিরিয়ডটা দেখো 1290 থেকে 1320। তো আমরা এক এক করে পড়ি যে খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। নামটাকে ভালো করে দেখে নাও। বলবনের সময় তিনি সর এ জান্দার, একটি পদ যাকে বলা হতো রয়্যাল বডিগার্ড দেহরক্ষী, এই পদে কিন্তু তিনি কাজ করেছেন। তারপরে যখন কায়কুবাদ সিংহাসনে বসেন তিনি আর্জ ই মামালিক অর্থাৎ সেনা প্রধানের পদ লাভ করেছিলেন। 3 মাস কায়ুমার্সের অভিভাবক থাকার পর তিনি সিংহাসন অধিকার করেন। কিলঘুড়ি প্রাসাদে, খুব ইম্পর্টেন্ট, কিলঘুড়ি প্রাসাদে তার রাজ্যাভিষেক সম্পন্ন হয়। সুলতানি ইতিহাসে এটি খলজি বিপ্লব নামে পরিচিত, যে দাসদের বা দাস বংশের হাত থেকে খলজিদের কাছে যে সিংহাসন চলে গেল, এটি খলজি বিপ্লব নামে পরিচিত। তিনি সর্বাধিক বয়স্ক অবস্থায় অর্থাৎ 70 বছর বয়সে সিংহাসনে বসেন। তার সম্পর্কে একটু আমরা ইন ডিটেলস একটু জানি। আর কয়েকটি কথা, এই সুলতান পাগড়ি ধারণ করতেন। তাহলে কোন সুলতান পাগড়ি পরতেন, ইম্পর্টেন্ট। তিনি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কি, তিনি কি করেছিলেন, মঙ্গলদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। তার সময় মঙ্গলরা কি করেছিল, ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ঠিক আছে, এবং তিনি তাদেরকে পরাজিত করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন। তিনি এতটাই উদার প্রকৃতির শাসক ছিলেন যে সিংহাসনে না বসে আমিরদের মাঝে গিয়ে বসতেন, ঠিক আছে। সিংহাসনে তিনি বসতেন না, তিনি আমিরদের পাশে, তাদের যে সাধারণ চেয়ার সেই চেয়ারে কিন্তু তিনি বসতেন। আর কি, আমি এখনই বললাম এই তথ্যটি, যে তার সময় 1292 সালে মঙ্গল নেতা আবদুল্লাহ ভারত আক্রমণ করেন। তিনি তাদের পরাজিত করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। এরাই নব মুসলমান নামে পরিচিত। আর এই নব মুসলমান যেখানে থাকতেন দিল্লির, সেই জায়গাটির নাম ছিল মোগলপুরা, ঠিক আছে। এটা একটু অন্য ইনফরমেশন লিখে নেবে তোমরা। মোগলপুরা নামক স্থানে কিন্তু এই নব মুসলমানরা থাকত। তার সময় হওয়া সমস্ত বিদ্রোহীকে তিনি ক্ষমা করেছেন, কিন্তু একমাত্র এই নামটি মনে রাখবে, এই সিধি মোল্লা, এনার বিদ্রোহ কিন্তু তিনি দমন করেছিলেন। তাকে কিন্তু হাতির পায়ের নিচে পিষে হত্যা করা হয়েছিল। 1296 সালে এলাহাবাদের কারাতে তার জামাই ভাইপো আলাউদ্দিন খলজি ষড়যন্ত্রে ইখতিয়ার উদ্দিন কি করেছিলেন, তার শিরচ্ছেদ করে দেন। জালালউদ্দিন মৃত্যুর কিছুদিন পর দিল্লিতে ইব্রাহিম রুকুনউদ্দিন সিংহাসনে বসেন। তাহলে আলাউদ্দিন খলজির পূর্বে আর একদিন সিংহাসনে ছিলেন, তার নাম ইব্রাহিম রুকুনউদ্দিন। তো আমরা জালালউদ্দিন খলজি শেষ করলাম। এবার আমরা আসব পরের ব্যক্তি এবং পাশাপাশি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। টাইম পিরিয়ডটা দেখে নাও, তিনি কতদিন সিংহাসনে ছিলেন। 1296 থেকে 1316, অর্থাৎ 20 বছর। তিনি কিন্তু খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। তিনি এই বংশের শ্রেষ্ঠ সুলতান, এটুকু মনে রাখবে তোমরা। তারপরে আসি আমি এক করে আসল নাম। তো আলাউদ্দিন খলজির আসল নাম আলী ঘুরশাম্পো। তার উপাধি দেখো সিকান্দার ই শানি বা দ্বিতীয় আলেকজান্ডার, সুলতানি যুগের সমুদ্রগুপ্ত, সুলতানি যুগের নেপোলিয়ন। এছাড়াও আরও কিছু কিছু আছে, তো আমরা মেন যে কয়টি জেনে গেলাম। কারাতে, এলাহাবাদের কারাতে,
তিনি নিজেকে প্রথম দিল্লির সুলতান বলে ঘোষণা করেন। বলবনের লাল প্রাসাদে তার রাজ্যাভিষেক হয়। খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু মোহাম্মদ বিন তুগলক করে এখানেই হবে। রাজ্যাভিষেকের পর তিনি খিলাফত নাসির আমির উল মোমিন এই উপাধি গ্রহণ করেছেন। আবার বলছি, খিলাফত নাসির আমির উল মোমিন অর্থাৎ খলিফার ডান হাত বা নায়েব, এই উপাধি তিনি কিন্তু নিয়েছিলেন। আমির খসরু তাকে বিশ্বের সুলতান, যুগের বিজেতা বলে আখ্যা দিয়েছেন। প্রথম জীবনে তিনি কি ছিলেন দেখো, প্রথম জীবনে আলাউদ্দিন তার পিতা শিহাবুদ্দিন এবং কাকা জালালউদ্দিন, যাকে হত্যা করেছেন তিনি, বলবনের নিকট কাজ করতেন। 1291 সালে মালিক চার্জুর বিদ্রোহ দমনের পর, মালিক চার্জু যখন জালালউদ্দিনের সময় বিদ্রোহ করলো, এই বিদ্রোহ দমনের পুরস্কার স্বরূপ সুলতান জালালউদ্দিন তাকে কারা প্রদেশের রাজ্যপাল বানাবেন। আর এখানে কিন্তু তিনি জালালউদ্দিনকে হত্যা করে নিজেকে সুলতান বলে ঘোষণা করবেন। পরের ইনফরমেশন দেখি। পরবর্তীকালে সুলতানকে হত্যা করে, এখনই বললাম 1296 সালে তিনি নিজে সুলতান পদে বসেন। তিনি দিল্লির প্রথম সুলতান যিনি ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছিলেন। তিনি ঘোষণা করেন, কি ঘোষণা করেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা, টোটাল লাইনটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, কি বলেছে দেখো, যদিও আমি কোরআন পড়ি না, শুক্রবারে রোজা রাখি না এবং নামাজ পড়ি না, তবুও আমি একজন সত্যিকারের মুসলমান। আর কি এর পাশাপাশি বলেছেন, এবং আমি আমার প্রজার জন্য যা ভালো তাই করব। তো তিনি করবেনও তাই। দেখো এক এক করে কী কাজ করেছেন। তার স্বপ্ন ছিল নতুন ধর্ম প্রতিষ্ঠার, একটা নতুন ধর্ম তিনি বানাবেন। আমরা জানি বিভিন্ন রিলিজিয়ান আছে, তো তারও এরকম ইচ্ছা ছিল একটি। কিন্তু দিল্লির কোতোয়াল ছিলেন আল মুল্ক, এবং তিনি নিজের জীবনে কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিটার কথাই খুব ভালো করে শুনতেন। আলা আল মুলকের পরামর্শে কিন্তু তিনি নিরস্ত হন। হজরত মোহাম্মদের 4 জন অনুচর ছিলেন, যাদেরকে আমরা প্রথম 4 জন খলিফাও বলি, যেমন আবু বকর, ওমান, উসমান, আলী। এর মতো তিনিও 4 অনুচর তার ছিল। তারা কারা? তারা উলুগ খা, নসরত খা, জাফর খা, আলোক খা। এই 4 জনের মাধ্যমে কিন্তু তিনি বিশ্ব বিজয়ের ধর্ম স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। এরাই ইতিহাসে 4 খান নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কিন্তু 4 খান কারা পরিচিত, তো বলবে উলুগ খা, নসরত খা, জাফর খা, আলোক খা। পরের আসি, পরের ইনফরমেশনে। নব মুসলমান জালালউদ্দিন খলজি যাদেরকে তৈরি করেছিলেন, এই নব মুসলমানরা কিন্তু তার সময় প্রথমবার বিদ্রোহ ঘোষণা করে। একাধিক বিদ্রোহ দমনের জন্য তিনি কি করেন, অনেক বিচার বিবেচনার পর 4টি আদেশনামা জারি করেন। ইম্পর্টেন্ট আছে, কটি আদেশনামা জারি করেন তোমরা বলবে? 4টি আদেশনামা। কি বলছে যে, প্রথমে 1 নম্বর দেখো কি বলছে, সরকার থেকে যাবতীয় সুযোগ সুবিধা, যেমন ধর্মীয় দান বা ওয়াকফ অনুদান বা মিল্ক উপহার বা ইনাম, এগুলো তিনি যে সমস্ত প্রজাদেরকে দিয়েছিলেন আগের যারা সুলতানরা, সব তিনি কি করলেন, কেড়ে নিলেন। এবং নতুন কয়েকটি কর যথা চড়ি, কড়ি, ঘড়ি চালু করলেন। দ্বিতীয় কি, এই আদেশ দ্বারা রাজ্যের সমস্ত বারিদ বা গুপ্তচর ছড়িয়ে দেন। তারা বারিদ কারা বলবে? গুপ্তচর। তৃতীয় কি, এই আদেশ দ্বারা সাম্রাজ্যের সর্বত্র মদ, জুয়া, পাশা খেলা নিষিদ্ধ করা হয়, যে কোথাও কেউ মদ খাবে না, জুয়া খেলবে না, পাশা খেলবে না। আর 4 নম্বর আদেশনামায় তিনি আমিরদের মধ্যে বিবাহ, সামাজিক সমারোহ নিষিদ্ধ করে দেন। তো এই 4টি যে তিনি নির্দেশনামা জারি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্নটা বারবার আসে, বাড়ির তো বলে দিলাম, চড়ি ঘড়ি করকে নিয়োগ করেছিলেন। আর এই যে মদকে নিষিদ্ধ করেছিলেন, কোন সুলতান তার সাম্রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন? বারবার কিন্তু এই প্রশ্নটা আসে। নেক্সট আমরা দেখব আর ইম্পর্টেন্ট কি আছে। আচ্ছা, তার সময় দেখো দিল্লিতে সর্বাধিক, সব থেকে বেশিবার কিন্তু মঙ্গল আক্রমণ হয়েছে। এটা কিছু কিছু বইয়ে 6 বার দেওয়া আছে, কিছু কিছু বইয়ে 7 বার দেওয়া আছে। ঠিক আছে, তো সর্বাধিক হয়েছিল এটুকু তোমাদের ইম্পর্টেন্ট। কবে হয়েছিল আর কে করেছিল একটু আমরা দেখে নিই। প্রথম যে আক্রমণ হয়েছিল তা 1298 সালে কদর খান নেতৃত্বে। আর এই আক্রমণকে প্রতিরোধ করেছিল জাফর খা এবং উলুগ খা। দ্বিতীয় দেখো 1299 সালদিন নেতৃত্বে জাফর খা প্রতিরোধ করে। তৃতীয় 1299 আবার কুতলুক খাওয়াজার নেতৃত্বে। জাফর খা এই আক্রমণ প্রতিহত করতে গিয়ে কিন্তু মারা যাবেন। এইটি খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে আলাউদ্দিন খলজির কোন সেনাপতি মঙ্গল আক্রমণ প্রতিহত হতে গিয়ে মারা যান, তো তোমরা বলবে তিনি হলেন জাফর খা। পরবর্তীকালে আলাউদ্দিন খলজি এই আক্রমণকে প্রতিহত করবেন। এইটি খুব ইম্পর্টেন্ট, তোমরা এইটি ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ,
কি হয়েছে এখানে, যে 1303 সালে তার্ঘি, মঙ্গল নেতা তার্ঘি আক্রমণ করেছিলেন। এই আক্রমণ কিন্তু তিনি হেরে যাবেন। হ্যাঁ, তিনি কিন্তু এই আক্রমণ প্রতিহত করতে পারবেন না। তারপর 1305 আলীবেগ ও তারতাক এর নেতৃত্বে এই সময় এন্ট্রি নেবে কে দেখো, গাজী মালিক, ঠিক আছে, এবং মালিক কাফুর। এনারা কী করবেন, এই আক্রমণটাকে প্রতিহত করবেন। 1306 সালে কুবাক ও ইকবালমন্দ আক্রমণ করবে, আবার সেই গাজী মালিক এই আক্রমণকে প্রতিহত করবেন। 1307 সালে ইকবালমন্দ পুনরায় আক্রমণ করবেন, পুনরায় গাজী মালিক এই আক্রমণকে প্রতিহত করবেন। এবার গাজী মালিককে আমরা ইন ডিটেলস তুঘলক যখন বংশ করব সেখানে আমরা দেখব। মঙ্গল আক্রমণ রুখতে তিনি নতুন কিছু সংস্কার করবেন, যেমন সিরি নামক একটি দুর্গ নির্মাণ করবেন এবং সিরিতে কিন্তু পর্বত থেকে তিনি রাজধানীও নিয়ে যাবেন। পাশিপ, গরগোজ, ম্যানজানিক, দেলমাস এগুলো নতুন নতুন যুদ্ধাস্ত্র তিনি মজুত করবেন। ওকে, তো আমরা মঙ্গল আক্রমণ আর তার প্রতিরোধ জেনে গেলাম। এবার অন্য ধরনের ইনফরমেশন আসি। দেখো, আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম শাসক, যিনি কি করেছিলেন, উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত জয় করেছেন। আমি একটু আগে বললাম তার ইচ্ছা ছিল বিশ্ব বিজয়ের, তাই তিনি আলেকজান্ডার উপাধিও নিয়েছেন। তারপর আলাউল মুলকের কথা শুনে তিনি কি করলেন, যে বিশ্ব বিজয় বাদ দিয়ে ভারত বিজয় বেছে নিলেন। তো এই করতে গিয়ে তিনি কি করেছেন, আমি তাদের আক্রমণটাকে দুভাগে ভাগ করব। একটি হলো উত্তর ভারত বিজয়, আর পরের পেজে আছে দেখবে দক্ষিণ ভারত বিজয়। তো উত্তর ভারতের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো তিনি আক্রমণ করেছেন এগুলো আগে দেখে নিই। তো প্রথমটা হলো গুজরাট। গুজরাট দেখো 1298 সালে তিনি আক্রমণ করবেন। তার সেনাপতি নসরত খাঁ আর উলুগ খাঁ নেতৃত্ব দেবেন। গুজরাটের রাজা ছিলেন দ্বিতীয় কর্ণদেব, যিনি পরাজিত হবার পর তার কন্যা দেবরা দেবীকে নিয়ে পালিয়ে যাবেন। হ্যাঁ, দেবগিরিতে পালিয়ে যাবেন। এই সময় নসরত খাঁকে 1000 দিনার দিয়ে ক্যাম্বে বন্দর থেকে, এই সময় নসরত খাঁ কি করবেন, 1000 দিনার দিয়ে ক্যাম্বে বন্দর থেকে মালিক কাফুরকে ক্রয় করে সুলতান আলাউদ্দিন খলজিকে উপহার দেবেন। তো আমরা গুজরাটের এইটুকুই মেন কথা জেনে গেলাম। নেক্সট তারপরে আক্রমণ দেখো 1301 সালে রণথম্বর। তখন শাসক ছিলেন হাম্পির দেব। এই আক্রমণের সময় আমির খসরু আলাউদ্দিন খলজির সঙ্গী ছিলেন। এটা ইম্পর্টেন্ট তথ্য। 1303 ঠিক এই জন্যই কিন্তু মঙ্গল আক্রমণটা তিনি প্রতিহত করতে পারেননি, কারণ তিনি এইখানে ব্যস্ত ছিলেন। কি হয়েছিল ঘটনা, 1303 সালে তিনি চিতর আক্রমণ করেন। রানা রতন সিং ছিলেন চিতরের তখন রাজা বা শাসক। তাকে তিনি পরাজিত করে দখলের পর নিজ পুত্র খিজির খান নাম অনুসারে এই স্থানের নাম রাখেন খিজিরাবাদ। জাটমল রচিত গোরা বাদল কথা গ্রন্থে দুই রাজপুত, গোরা এবং বাদল, হ্যাঁ, এই দুই রাজপুত সেনাপতির লড়াইয়ের উল্লেখ পাওয়া আমরা পেয়েছি। অন্যদিকে মোহাম্মদ জাইসি পদ্মাবত বা পদ্মাবতী নামক একটি গ্রন্থ রচনা করেন, যেখানে আলাউদ্দিন খলজির মেবার অভিযান, তার ছলনা এবং রানী পদ্মিনীর শেষ পরিণয় সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন আভাস পাই। তো আমরা রণথম্বর, গুজরাট, রণথম্বর এবং মেবার সম্পর্কে জানলাম। 1305 সালে তিনি মালব আক্রমণ করবেন, 1308 সালে সিবান আক্রমণ করবেন এবং 1311 সালে তিনি জালোর আক্রমণ করবেন। তিনটি জায়গার নাম বলে দিলাম। এবার আমরা দেখব দক্ষিণ ভারত। তিনি দক্ষিণ ভারতের 4টি রাজ্য যথা দেবগিরি, তেলেঙ্গানা, হৈসল, পাণ্ডু এই 4টি রাজ্য আক্রমণ করেছিলেন। তার দক্ষিণ ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল অপার সম্পত্তি লুণ্ঠন। এই আক্রমণগুলি পরিচালনা করেন তার সেনাপতি মালিক কাফুর। বারবার কিন্তু এই প্রশ্নগুলো আসে, কারণ কি, কে করেছিলেন। মূলত দক্ষিণ ভারত জয় করলেও তিনি সমুদ্রগুপ্তের মতোই গহন পরিমেক্ষ নীতি গ্রহণ করেন। গহন পরিমেক্ষ নীতি কি কম বেশি মোটামুটি আমরা জানি, আমরা ইন ডিটেলস আরও সমুদ্রগুপ্ত থেকে জেনে নেব। তো এই কারণে কিন্তু তিনি সুলতানের যুগে সমুদ্রগুপ্ত নামে পরিচিত। তারপরে আসি আমরা সেই 4টি রাজ্য। প্রথম দেবগিরি, 1307 সালে আক্রমণ করে রাজা ছিলেন রায় নারায়ণ। তেলেঙ্গানা 1309 সালে আক্রমণ করবেন, সেখানকার রাজা ছিলেন দ্বিতীয় প্রতাপরুদ্রদেব, রুদ্রমা দেবীর তিনি পুত্র ছিলেন। এরপর হৈসল 1310 সালে, তো হৈসল 1310 সালে এই রাজধানী ছিল দ্বার সমুদ্র। বর্তমানে এই দ্বার সমুদ্রের নাম কিন্তু হালবিট, আর হৈসলই বর্তমানে কিন্তু মহীশূর রাজ্য। এখানকার রাজা ছিলেন বীর বল্লাল। ওকে, আর পাণ্ড্য রাজ্য, এই পাণ্ড্য রাজ্যকেই কিন্তু তারা মাবার বলে পরিচিত ছিল। এই মুসলিম লেখকেরা এই সময় এই পাণ্ড্য রাজ্যকে বলতো মাবার।
এখানকার রাজা ছিলেন দেখো মার বর্মন কুলশেখর, তার 2 পুত্র ছিল সুন্দর পাণ্ড্য, বীর পাণ্ড্য। এদের জন্যই কিন্তু এই আক্রমণটা পরিচালনা হয়েছে। মনে রাখতে হবে এই আক্রমণগুলো কিন্তু পরাজিত, এই দক্ষিণ ভারতের এই 3টি রাজ্যকে পরাজিত করতে পারলেও পাণ্ড্য রাজ্যকে কিন্তু তারা পরাজিত করতে পারেনি। কিন্তু তারা কিছু প্রচুর ধনসম্পদ লুট করে নিয়েছিলেন। আর 1311 সালে কিন্তু পুনরায় দেবগিরি আরেকবার আক্রমণ করবেন। ঠিক আছে, আক্রমণ হয়ে গেল। এবার আমরা আসবো সংস্কার। তিনি কোন কোন সংস্কারগুলো করেছেন কি বলছে দেখো। তিনি দিল্লির প্রথম শাসক যিনি জমি জরিপ করেন, জমি মাপবেন এবং এর ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। যদিও তিনি 50% অর্থাৎ 1/2 এই কর রাজস্ব আদায় করতেন। রাজস্ব আদায়ের জন্য তিনি দেওয়ান-ই মুস্তাক রাজ বিভাগ স্থাপন করেন। তো এই বিভাগটিকে স্থাপন করেন, এরকম প্রচুর বিভাগ আছে, আমরা এক এক করে কিন্তু তার লিস্ট পরে জানবো। তো দেওয়ান-ই মুস্তাক রাজ বিভাগটি স্থাপন করেছিলেন কে? সেটি হলেন আলাউদ্দিন খলজি। তারপরে দেখো, একদিকে সাম্রাজ্য বিস্তার নীতি, তিনি সাম্রাজ্য বিস্তার করেছেন, উত্তর ভারত জয় করেছেন, দক্ষিণ ভারত জয় করেছেন। অন্যদিকে মঙ্গল আক্রমণ। তো এই এত কিছুর জন্য তার একটা বিরাট সেনাদল তাকে তৈরি করতে হয়েছিল। তিনি দিল্লির প্রথম সুলতান, যিনি কি করেছিলেন, দিল্লি সুলতানের স্থায়ী সেনাবাহিনী, ঠিক আছে, স্ট্যান্ডিং আর্মি গঠন করেন। সেনাবাহিনীতে দুর্নীতি মেটাতে তিনি কি করেছিলেন, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন এবং তিনি সেনাদের ইকতার বদলে নগদ বেতন দিতেন। দেখবে এই প্রশ্নটা কিন্তু অলরেডি চলে এসেছে মাদ্রাস সার্ভিসে। জিয়াউদ্দিন বার্নি রচিত তারিখ-এ-ফিরোজ শাহী গ্রন্থে তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। আরও 2-1টি বই আছে, সব থেকে বেশি ইন ডিটেলস জানা যায় এই বইটি থেকে কিন্তু। যে 1303 সালে, কত সালে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন। 1303 সালে তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেন। তার উদ্দেশ্য ছিল বিশাল সংখ্যক বাহিনীকে কম বেতন দিয়ে কার্য হাসিল করা। তো বিরাট একটা সেনাবাহিনী তিনি পুষিয়ে রেখেছেন, তাদের তো তিনি প্রচুর পরিমাণে বেতন দিতে পারছেন না। তাই তিনি কি করলেন, বাজারের জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেই দিকটা খেয়াল রাখলেন। তিনি দিল্লিতে এরকম বাজার নির্মাণ করেন, যার নাম ছিল সরাই আদল। এছাড়া আরও 2-3 ধরনের বাজার ছিল। শাহনা-ই মান্ডি ছিলেন এই বাজারের প্রধান। তিনি মালিক কাবুলকে, নট মালিক কাফুর, মালিক কাবুলকে শাহনা-ই মান্ডি পদে নিয়োগ করেন। তাহলে এই ধরনের যে বাজার, তার প্রধান ছিলেন শাহনা-ই মান্ডি, মালিক কাবুল ছিলেন এই বাজারের এই পদের ব্যক্তি, শাহনা-ই মান্ডি। তারপর কী করছেন দেখো, আরেকটি বিভাগ তিনি তৈরি করবেন, তার নাম দেওয়ান-ই রিয়াসাত। এই ধরনের আরেকটি নাম আছে দেওয়ান-ই রিসালাত, ওটি আলাদা কিন্তু। এটা দেওয়ান-ই রিয়াসাত বা বাণিজ্য মন্ত্রী ছিলেন বাজারের সর্বপ্রমুখ আধিকারিক। কালো বাজারে রুখতে তিনি কী করতেন, বাজারে বারিত নিযুক্ত করেন। এছাড়াও ছিলেন পরোয়ানাবিশ, যিনি লাইসেন্স জারি করতেন, কে ব্যবসা করতে পারবে, কে করতে পারবে না। ঠিক আছে, আমির খসরু তার সভা ঐতিহাসিক ছিলেন। আমরা আমির খসরু সম্পর্কে ডিটেলস জানবো ঐতিহাসিক গ্রন্থ সময়। তিনি দুর্ভিক্ষ সময় প্রজাদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেন। এটি প্রথম কেউ করলেন, এর আগে কোনো শাসক কিন্তু করেননি। ঠিক আছে, মধ্যযুগের ইতিহাসে বলছি, প্রাচীন ভারতে আমরা উদাহরণ দেখব। তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতোই বলতেন আমি রাষ্ট্র। তিনি সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়াকে শ্রদ্ধা করতেন, তার সমসাময়িক কিন্তু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। 1316 সালে তিনি মারা যান। আর কি, আলাউদ্দিন মৃত্যুর আগেই তার যোগ্য পুত্র খিজির খাঁকে অন্ধ করে দেওয়া হয়। খিজির খাঁ, যাকে পরবর্তীকালে সিংহাসনে বসানোর কথা ছিল, কিন্তু তাকে মালিক কাফুর অন্ধ করে দেবে। তার মৃত্যুর পর অন্য পুত্রদের অগ্রাহ্য করে মালিক কাফুর কী করবেন, শিহাবউদ্দিন ওমর, একজন নাবালক পুত্র, তাকে সিংহাসনে বসিয়ে দেবেন। আর কি আছে ইনফরমেশন দেখে নিই। 35 দিন মালিক কাফুর রাজত্ব করার পর মুবারক শাহ তাকে হত্যা করবেন এবং সিংহাসন দখল করবেন। এবার আমরা মুবারক শাহ সম্পর্কে একটু পড়ব। মুবারক শাহ টাইম পিরিয়ডটা দেখবে 1316 থেকে 1320। তিনি সিংহাসনে বসে খলিফা উপাধি নেন। তিনি কখনো, দেখবে এইটাই ইম্পর্টেন্ট ছিল, একটি ভালো জায়গা এখানে, ভালো ইম্পর্টেন্ট, যে প্রথমত তিনি খলিফা উপাধি নেন। আর কি আছে, এবার তিনি কখনো নারীর পোশাকে এবং কি কখনো বিনা পোশাকে সভায় এসে উপস্থিত হতেন। ঠিক আছে, এরপর নাসিরউদ্দিন খুসরো শাহ, যিনি এই বংশের কেউ না, তবুও তিনি খলজি বংশের শেষ সুলতান। দেখো লিখে রেখেছি খলজি বংশের শেষ সুলতান, যদিও তিনি এই বংশের কেউ ছিলেন না। তিনি ছিলেন মুবারক শাহ খলজির প্রধানমন্ত্রী। তিনি প্রথম জীবনে ধর্মান্তরিত মুসলিম ছিলেন।
এই সময় সভায় হিন্দু দেবদেবীর মূর্তি পূজা অর্চনা শুরু হয়। তাই উলেমারা ইসলাম বিপদে আছে বলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। শেষ পর্যন্ত গাজী মালিক তাকে পরাজিত করে তুঘলক বংশের পত্তন করেন। তো এইভাবেই খলজি বংশের সমাপ্তি ঘটল। আমি আশা করছি তোমরা আলাউদ্দিন খলজির খুব ভালোভাবে ক্লাসটি দেখে নিলে। দেখো, কারো কোনো জায়গায় যদি একটু বুঝতে অসুবিধা হয় আমি বলবো তোমরা পজ করে নিয়ে বা একটু পিছিয়ে নিয়ে আবার দেখে নিবে, কারণ আলাউদ্দিন খলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষায় 1 থেকে 2টি কোশ্চেন কিন্তু আলাউদ্দিন খলজির থেকে পাবে। তো ভালো করে আমি বলবো ক্লাসটি দেখে নাও, এবং যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আমি আবার বলবো একটু পিছিয়ে এসে আরেকবার দেখে নেবে। তো আজ এই পর্যন্তই। আমি আশা করছি ক্লাসটি তোমাদের যথেষ্ট উপকার থাকবে, তোমাদের ভালো লেগেছে ক্লাসটি, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজ এখানেই, নেক্সট আমরা অন্য ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।